হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রেক্টিলিনিয়ার মোশন বা 1D মোশন নিয়ে কথা বলবো। 1D মোশন থেকে প্রত্যেক বছর না হলেও কিছু বছরের কোয়েশ্চেন্স এসছে, এবং এখান থেকে মেন ইম্পর্ট্যান্ট যেটা সেটা এই আজকের ক্লাসের থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে পরের দিন, যে অর্থাৎ যে গ্রাফিক্যাল অ্যানালিসিসের যে ক্লাসটা হবে সেটা। কারণ কাইনেমেটিক্স থেকে প্রত্যেকবার দেখা গেছে যে লেখা কোয়েশ্চেন্স না এলেও অন্তত গ্রাফিক্যাল কোয়েশ্চেন্স কিন্তু দিয়ে দেয়। বাট আজকের ক্লাসটা যদি না দেখো তাহলে গ্রাফিক্যাল মোশনের কোয়েশ্চেনটা কিন্তু ক্লাসটা কিন্তু দেখে খুব একটা বুঝতে পারবে না। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, এটা সিরিজে আপলোড হচ্ছে, যার পর যেটা যাওয়া উচিত সেটাই যাচ্ছে। তো ক্লাসটা দেখো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে, আশা করি অনেক ইনফরমেটিভ পাবে। কিছু কোয়েশ্চেন্স এখানে ইম্পর্টেন্ট আলোচনা করা হয়েছে তোমাদের, তার সাথেও ডিপিপি অলরেডি আমাদের দেওয়া হচ্ছে, তোমরা জানো। ডিপিপিগুলো টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে তোমরা। দেখো আজকের ভিডিওতে আমরা কী কী নিয়ে আলোচনা করব, এটা অলরেডি বলে দিলাম যে রেক্টালিনিয়ার মোশন নিয়ে আলোচনা করব, ভার্টিক্যাল মোশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা বলকে উপরে ছোঁড়া হচ্ছে বা উপর থেকে নিচে পড়ছে, তার মোশনটা কীরকম হবে, তার মোশনের ইকুয়েশন কী কী হবে, বা কিছু এক্সাম্পল অঙ্ক দেখে নেব, কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং পিআইকিউকে দেখে নেব। দেখো 1D মোশন কাকে বলে এবং 1D 2D 3D এদের মধ্যে ডিফারেন্সটা কী কী। সবার আগে তোমাদেরকে বলি যে আমাদের ব্রেন, হিউম্যান ব্রেন 4 ডাইমেনশন কিন্তু দেখতে পায় না। আচ্ছা, যাদের এগুলো পুরো বেসিক ক্লিয়ার রয়েছে তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে একটু আগে চলে যেতে পারো, যখন থেকে আমাদের মেন ইম্পর্টেন্ট থিওরি ফর্মুলাগুলো ডিসকাস হবে সেখান থেকে চলে যেতে পারো, না হলে প্রথম থেকেই দেখো, কাজের কথাই বলবো। আমাদের ব্রেন 3D পর্যন্ত দেখতে পাই, 4D আমাদের ব্রেন পারসিভ করতে পারে না। সো আমাদের ক্ষেত্রে, আমাদের ব্রেনের ক্ষেত্রে লিমিটেশন কিন্তু 3D। বাট আমাদের কারেন্ট যে স্ট্রিং থিওরি বা এম থিওরি যেটা বলছে যে আমাদের এখনও 22টা মতো ডাইমেনশন রয়েছে। বাট অবভিয়াসলি হিউম্যান সেটা দেখতে পায় না। অন্য কোনো প্রাণী, অন্য কোনো জীব যদি সেটাকে দেখতে পায় তাহলে তারা সে সমস্ত ডাইমেনশনে থাকতে পারবে, সেই সমস্ত ডাইমেনশন থেকে অন্যান্য ডাইমেনশনে আসতে পারবে। এখানে একটা ছোট্ট গল্প রয়েছে যেটা তোমাদের পরে, আচ্ছা বলেই দিই একটু। সেটা হচ্ছে, যখন আমাদের কাছে এই কোয়েশ্চেন্সটা আমাকে বাচ্চারা যখন ছোটো ছিল তারা জিজ্ঞেস করতো যে আচ্ছা দাদা, ভূত বলে কি বাস্তবে কিছু আছে, ফিজিক্সের ভাষায় কিছু ভূত বলে কিছু জিনিস হতে পারে, তখন আমি তাদেরকে এই ডাইমেনশনের গল্পটা দিয়েছিলাম যে দেখ বাবা, আমরা মোটামুটি এই কটা ডাইমেনশনে 3টে ডাইমেনশন আমরা দেখতে পাই, মানে ফিজিক্যাল ডাইমেনশন, একটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই 3টে ডাইমেনশন দিয়ে আমাদের সমস্ত বস্তুগুলো গঠন হয় বা তৈরি হয়। এবার যখন ডাইমেনশন বাড়তে থাকে, অর্থাৎ দৈর্ঘ্য বা প্রস্থর মতোই ফিজিক্যাল ডাইমেনশন যখন বাড়তে থাকে আমাদের, তখন কিন্তু আমরা বাকি ডাইমেনশনগুলো দেখতে পাই না। যেরকম একটা এক্সাম্পল ধরে নাও, এখানে একটা পিঁপড়ে রয়েছে, সেই পিঁপড়ের ক্ষেত্রে কিন্তু একটাই ডাইমেনশন, সে শুধু জানে যে আমাকে সামনের দিকে এগোতে হবে বা আমাকে পিছনের দিকে যেতে হবে, বা সে যদি মুন্ডু ঘুরিয়ে নেয় তার জন্য ওই সোজা রাস্তাটা হচ্ছে একটা ডাইমেনশন। তো হঠাৎ করে যদি অন্য কোনো বস্তু বা তুমি এর সামনে একটা চিনির দানা ফেলে দিলে, সে কিন্তু দেখতে পাচ্ছে না যে কোথা থেকে আসছে, বাইরের। আমরা হিউম্যানস আমরা বুঝতে পারছি যে আমি ওপর থেকে ফেলেছি, বাট তার কাছে কি অন্য কিছু জিনিস না, তার কাছে জাস্ট এখানে হঠাৎ করে একটা অ্যাপেয়ার হয়ে গেল একটা জিনিস, একটা চিনির দানা, আগে তো ছিল না কোথাও। তার জন্য কি মনে হবে যে কিছুই কোথাও নেই, বাট সামনে একটা আমাদের কাছে খাদ্য চলে এসছে, হঠাৎ করে অ্যাপিয়ার হয়ে গেল। সেটাই হচ্ছে ভূত। আমাদের কাছে আমরা 3D একটা কনফাইন্ড ডাইমেনশনে আছি। এবার 4th ডাইমেনশনে কোনো প্রাণী বা কিছু বস্তু যদি হঠাৎ করে আমাদের ডাইমেনশনের মধ্যে প্রবেশ করে যায় বা চলে আসে, আমরা কি মনে করবো তাকে? জানি না কতটা সত্যি কতটা ভুল, বাট লজিক তো এটাই বলে যে যদি ডাইমেনশন থাকে তাহলে সেই ডাইমেনশনে যদি অন্য কোনো জীব থাকে তাহলে সে যদি চলে আসে তাহলেও তো আমাদের প্রবলেম হয়ে যাবে। এবার সমস্ত ডাইমেনশনে লাইট কিন্তু ট্রাভেল করতে পারে না বা ফোটনস ট্রাভেল করতে পারে না, বাট গ্র্যাভিটনস ট্রাভেল করে। মানে গ্র্যাভিটির জন্য দায়ী যে পার্টিকেলগুলো, যেগুলো এম থিওরিতেই বলছে। এসব নিয়ে আমাদের আলোচ্য বিষয় না, আমি আবার টপিক থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে 1 ডাইমেনশন মোশন কী ধরনের হয় বা দেখতে কি। 2 ডাইমেনশন আছে, 3 ডাইমেনশন তোমাদের সিলেবাস নেই, যেই সিলেবাসেও নেই। তো 3 ডাইমেনশন মোশন নিয়ে আমরা আলোচনা করবো না, 2D পর্যন্ত যাবো, প্রজেক্টাইল মোশন পর্যন্ত। আজকে আমরা 1 ডাইমেনশনাল মোশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ 1 ডাইমেনশন মোশন মানে কি, যেটা একদিক বরাবরই যাচ্ছে। অর্থাৎ তুমি যখন হাঁটছো তোমাকে একটা রাস্তা কনফাইন করে দেওয়া হয়েছে, তোমাকে এই দিক বরাবরই হাঁটতে হবে, আর অন্য কোনো দিকে তুমি যেতে পারবে না। অর্থাৎ ধরে নাও যে একটা আমাদের কাছে সরু এরকম দড়ি রয়েছে, এর ক্ষেত্রে অন্য কোনো ডাইমেনশন অস্তিত্ব থাকতে পারে না, জাস্ট একটাই ডাইমেনশন রয়েছে দৈর্ঘ্য, সেই বরাবরই তাকে যেতে হবে। না উপর দিকে সে লাভ মারতে পারবে, না ডান দিকে যেতে পারবে, না বাঁ দিকে যেতে পারবে। তো অন্য কোনো ডাইমেনশনের অস্তিত্ব নেই, জাস্ট একটাই এক্স অ্যাক্সিস বরাবর তার অস্তিত্ব, তাকে সেই দিক বরাবরই যেতে হবে। তো এই ধরনের গতির যে পথগুলো, অর্থাৎ যদি আমরা কনফাইন করে দিই সব থেকে সিম্পলেস্ট ওয়েতে, অর্থাৎ আমাদের নিজেদের ক্যালকুলেশনের স্বার্থে, যে আচ্ছা যদি এটা সোজা রাস্তা হতো তাহলে কীরকম হতো ইকুয়েশনগুলো, তখন আমরা বলি 1D। 2D মানে সে এক্স অ্যাক্সিস বরাবর যেতে পারে, মেবি ওয়াই অ্যাক্সিস বরাবর যেতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো যে সেটা 2D মোশন রয়েছে। তার 3D মানে সে 3টে XYZ 3টে অ্যাক্সিস বরাবরই যেতে পারে। তুমি মেঝে বরাবর তো হাঁটছো, তুমি লাফাতেও পারো উপর দিকে, তো সেটা হয়ে যাবে 3D মোশনস। এবার এখানে 2-3টে কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো একবার বাচ্চাদের কনসেপ্ট, তোমরা 9-10 থেকেই এগুলো জেনে এসছো, বাট তাও
আমার দায়িত্ব বলে দেওয়ার, আমি বলে দিচ্ছি। ধরে নাও তুমি এখান থেকে তুমি বাড়িতে রয়েছো, বাড়ি থেকে তোমাকে স্কুল যেতে হবে, বাড়ি থেকে স্কুল যাওয়ার রাস্তাটা কিছুটা এরকম, এখান থেকে ঘুরে ঘুরে তোমাকে এখানে এসে ঢুকতে হবে। তাহলে এই যে টোটাল রাস্তাটা হয়ে গেল, এটাকে আমরা কি বলি, এটা হচ্ছে তোমার ডিস্ট্যান্স। ডিস্ট্যান্স মানে তোমার দূরত্ব, দূরত্ব বা তোমার এটা ডিস্ট্যান্স, যে তুমি কতটা দূর গেছো। এটা দেখা যাবে যে তুমি 500 মিটার মোটামুটি গেছো। এবার তোমাকে বলা হলো যে না না, তোমাকে এত খাটতে হবে না বাবা, স্কুল প্রিন্সিপাল বললেন যে না, তুমি অনেক খেটে খুঁটে আসছো, সারাদিন তো হোমওয়ার্কটা করছো, তো একটা কাজ করা হোক যে তোমার বাড়ি থেকে স্কুলের ছাদ পর্যন্ত একটা ব্রিজ বানিয়ে দেওয়া হবে। সরকারের সাথে আমার কথা বলা হয়ে গেছে, জাস্ট তুমি এই বরাবরই চলে আসবে বাবা, সকালে ঘুম থেকে উঠবে তুমি 10টাতে, 11টা থেকে স্কুল, তুমি স্নান প্রাণ খাওয়া দাওয়া করতে করতে 11টা বাজতে 5 মিনিটে তুমি কী করবে, এই রাস্তাটা ধরে সোজা চলে আসবে। অর্থাৎ এটা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। এটা কি, এটা হলো আমাদের শর্টেস্ট ডিস্টেন্স। তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো ডিসপ্লেসমেন্ট বা সরণ। তোমাদের প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান পর্যন্ত আসতে যে শর্টেস্ট ডিস্টেন্সটা ফলো করা হয়, সেই ডিস্টেন্সটাকে বলবো আমরা সরণ। আচ্ছা, আমরা এটাকে নিয়ে কেন কাজ করবো না, আমরা এটাকে নিয়ে কেন করবো 1D মোশনে? কারণ আবার বলেছি, যখন তুমি 1D মোশন করবে তখন তোমার কিন্তু রাস্তাটা কনফাইন্ড হতে হবে, অর্থাৎ একটাই ডাইমেনশন বরাবর হতে হবে। এখানে দেখো তুমি একবার এইদিকেও যেতে পারো, এইদিকেও যেতে পারো, এইসব হবে না। আমি ডিস্টেন্সটাকে কী করে নিচ্ছি, শর্টেস্ট করে নিচ্ছি, যাতে একটা রেখা বরাবর আমি সমস্ত ক্যালকুলেশনগুলোকে করতে পারি আমাদের সুবিধার্থে। কিন্তু রিয়েল লাইফে এরকম চলে না, আমরা এদিক ওদিক বরাবর যাই। যাদের ক্ষেত্রে ডানা গজিয়ে যায় তারা তো উপরে উঠতে পারে, 3 ডাইমেনশন বরাবর তারা চলে ক্লাস 11-এ উঠে। তো যাই হোক, ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে ডিফারেন্স এটাই, আলাদা করে বলার কিছু নেই তোমাদেরকে, তোমরা জানো। আচ্ছা, এবার আছে স্পিড ও ভেলোসিটি। স্পিড মানে হচ্ছে একক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করলো, কতটা দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ এই ডিস্ট্যান্সটা। তাহলে আমি অত লিখতে পারছি না তোমাদের, স্পিড তোমরা লিখে নেবে। স্পিড হচ্ছে তোমাদের ডিস্ট্যান্স বাই টাইম। স্যার ডেরিভেটিভ এগুলো কী করছেন? আচ্ছা, আমি ডিস্ট্যান্সই করে নিচ্ছি, যে এক্স ডিস্ট্যান্স গেছে টি টাইমের ব্যবধানে। এবার ক্ষুদ্র যদি ডিস্ট্যান্স যায়, সে ক্ষুদ্র ডিস্ট্যান্স যায় ডিএক্স, ক্ষুদ্র ডিস্ট্যান্স গেল ডিটি সময়ের ব্যবধানে, তাহলে ডিএক্স ডিটি করে দেবো আমরা তাকে, বা ডিটি ক্ষুদ্র ব্যবধানে ডিএক্স দূরত্ব গেছে, তাহলে আমি তাকে কি বলবো, যে আমাদের বেগ নয় স্পিড। স্পিডের বাংলাটা কি? দ্রুতি। স্পিডের বাংলাটা হচ্ছে আমাদের দ্রুতি। তো আমাদের দ্রুতি কত হবে? আমাদের দ্রুতি হবে ডিএক্স ডিটি বা দূরত্ব বাই সময়। এবার আমাদের ভেলোসিটি কী হবে? আমরা কেন এই জিনিসগুলোকে নিয়ে কাজ করব? কারণ এটা আমাদের 1D বরাবর আমাদের চলবে, তাই ভেলোসিটি কী হবে আমাদের? ডিএস ডিটি বা এস বাই টি। অর্থাৎ আমরা কি বলবো, এটা যে সরণ বাই সময়, আমরা এটাকে নিয়ে কাজ করব এই চ্যাপ্টারে। আমরা এই চ্যাপ্টারে এটাকে নিয়ে কাজ করব কেন? কারণ অবভিয়াসলি আমরা শর্টেস্ট ডিস্ট্যান্স বরাবর যাচ্ছি এবং আমরা 1D বরাবরই চাই। আমি এইটা চাই না, এই দূরত্ব বাই সময় আমি চাই না, এই এক্স বাই টি আমি চাই না। এটা আমি কাকে চাই? আমি এইটাকে চাই, এই ডিএস বাই টিকে আমি চাই। কেন আমি চাই স্যার? কারণ আমি এটাকে নিয়েই কাজ করছি বাবা, আমি 2D অবজেক্ট নিয়ে কাজ করছি না, আমি 1D অবজেক্ট নিয়ে এই চ্যাপ্টারের মধ্যে কাজ করছি। পরের চ্যাপ্টারে আসবে, সেটা পরের ব্যাপার, বাট এখানে আসবে না। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে দ্রুতি। তুমি জানো যে বেগ, অর্থাৎ তুমি ডিটি কিছু 5 সেকেন্ডের ব্যবধানে তুমি যেতে শুরু করেছো সাইকেল নিয়ে, তুমি 10 মিটার চলে গেলে 10 সেকেন্ডে, তাহলে তোমার ভেলোসিটি কত হবে? 1 মিটার পার সেকেন্ড। এবার তুমি বাইকে চেপেছো, বাইকে তুমি ভেলোসিটি যেটা মানে যে কাঁটাটা থাকে বাইকের, তুমি 5-এতে কনস্ট্যান্ট রেখেছো 10 সেকেন্ড ধরে, তাহলে তোমার ভেলোসিটি কত হবে? 5/10, সরি তোমার ভেলোসিটি কত হবে? 5 মিটার পার সেকেন্ড। এবার তুমি যখন ধরো 10 সেকেন্ড ধরে তুমি কী করেছো, বাইকের এটা চেপে 5-এ রয়েছে, ঠিক আছে, তোমার ভেলোসিটি 5-এ রয়েছে, বাট তুমি এটা অ্যাক্সেলারেটরটা যেটা হ্যান্ডেলটা রয়েছে সেটা চেপে তুমি কী করলে, 10 সেকেন্ডের মধ্যে তুমি 5 থেকে ভেলোসিটিটাকে বাড়িয়ে 50 করে ফেললে, 50 মিটার পার সেকেন্ড। অবশ্যই কাঁটাটা বেড়ে বেড়ে চলে গেলো। তাহলে তোমাদের মোট ভেলোসিটি ডিফারেন্স কত হচ্ছে? ভেলোসিটি ডিফারেন্স স্যার হচ্ছে 50 মাইনাস আগে ছিল 5 মানে 45, এবং আমি কত সেকেন্ডের ব্যবধানে স্যার ওটা গেছি? সেটা 10 সেকেন্ডে। তাহলে আমি বলবো যে তোমার ত্বরণ কত, তুমি বাড়িয়েছো, বেগ কত বাড়িয়েছো? আমি বলবো যে তোমার ত্বরণ ইকুয়াল টু যতটা বেগ তুমি বাড়াচ্ছ যে সময়ের মধ্যে। তুমি কতটা বেগ বাড়িয়েছিলে বাইকের? 45 মিটার পার সেকেন্ড তুমি বাড়িয়েছিলে। কত সেকেন্ডের ব্যবধানে বাবা? 10 সেকেন্ডের ব্যবধানে। তাহলে তোমার আমরা বলবো যে 4.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে তোমার ত্বরণ। তাহলে ত্বরণ ইকুয়াল টু আমরা কী বলবো? ত্বরণ ইকুয়াল টু হচ্ছে আমাদের বেগ পরিবর্তন বাই সময়। এবার তার সাথে দেখো একটা নতুন রাশি, ডিসেলারেশন। ডিসেলারেশন মানে তোমার 50 গাড়িটা রয়েছে, তুমি অ্যাক্সেলারেটর ছেড়ে দিলে, অর্থাৎ 50 থেকে কিসে চলে এলে? তুমি 5-এ চলে এলে। তাহলে তোমার কী হচ্ছে? ভেলোসিটিটা ধীরে ধীরে কমছে। তাহলে ত্বরণটা তোমার কী হবে? নেগেটিভ হবে। সেক্ষেত্রে তোমার
ডিসিলারেশনের সময় বা মন্দনের সময় তোমার কত হবে, এটা নেগেটিভ হয়ে যাবে ডিভিডিটি। বোঝা গেল? কারণ মন্দনে আমার কী হয়, ভেলোসিটিটা ধীরে ধীরে কমে। তাহলে অন্তিম 5, প্রাথমিক হচ্ছে 50, তাহলে কত হবে -50/10, মানে 50-এ ছিল, অন্তিম 5 এসছে, তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক। এইগুলো ক্লাস 9-10-এ সব জানি স্যার, এত কিছু বলার দরকার নেই, আপনি ডাইরেক্ট যেখানে আসা সেখানে আসুন। এবার সেখানেই আসছি, দেখো আমাদের এবার আছে ফর্মুলাস। এই রেক্টালিনিয়ার মোশন বা বাংলাটা ভুলে গেছি আমি, মানে একই রেখা বরাবর যে গতি, সেই গতির যে ফর্মুলাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম 3টে ফর্মুলা আমাদের কাজে লাগে। সাধারণত 4টে আছে, বাট 3টে কাজে লাগে। ধরে নাও ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ প্রাথমিক বেগ ইউ, মানে তুমি যেতে শুরু করেছো প্রাথমিক বেগ ইউ নিয়ে, তোমার ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি, তোমার অ্যাক্সিলারেশন, তোমার ত্বরণ এ, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণ এস, এবং টোটাল টাইম যদি টি হয়, তাহলে তোমরা জানো যে অ্যাক্সিলারেশনের সময় অর্থাৎ ত্বরণের সময় আমার এটা কি হয়, এটা পজিটিভ হয় ত্বরণের সময়। v ইকুয়াল টু ইউ প্লাস এটি, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এন 2n মাইনাস 1। এগুলো আমাদের সব জানা স্যার, কেন বলছেন আপনি? কারণ রিক্যাপ করিয়ে দেওয়া জরুরি। যখন মন্দন হবে তখন ত্বরণ এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যায় আমাদের। সেক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এস ইকুয়াল টু ইউ টু মাইনাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, এস এন ইকুয়াল টু ইউ মাইনাস হাফ 2n মাইনাস 1 হলো। এর জায়গায় শুধু কী হবে, এটা মাইনাসে হবে মন্দনের সময়, কারণ বেগটা কমে যাচ্ছে সময়ের সাথে সাথে। ক্লিয়ার? এবার এই ফর্মুলাগুলোকে ইউজ করে আমরা প্রবলেম করব। এবার আসছি আমি ভার্টিক্যাল মোশনে। ভার্টিক্যালটাও একটা তো ওয়ান ডাইমেনশনই মোশন। আমি এইভাবে পেনটাকে ছুঁচ্ছি, নিচের দিকে বলছি, আমি জানি না ক্যামেরা তো ধরা পড়েছে কিনা, বাট দেখলে তুমি যে কোনো বলকে যদি অন্য কোনো অ্যাঙ্গেলে না ছোড়ো, জাস্ট এখান থেকে সোজা উপরে গেল কয়েনটা, আবার হাতে আমার চলে এলো, এটা জাস্ট যে রেখা বরাবর গেছে সেই রেখা বরাবরই আমার এসছে। তাহলে এই যে মোশনটা তুমি দেখো, আমি সোজা যাই বা উপরে যাই, এই মোশনটা তো 1D মোশনই, একটা রেখা বরাবরই তো হচ্ছে। তাহলে এই রেখা বরাবর যদি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের একটা স্পেশাল জিনিস চলে আসে, সেটা হচ্ছে গ্র্যাভিটি। নিউটন বাবা যেটা দিয়ে গেছিলেন সেটাকে আমাদের এখানে এবার কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো আমরা? যদি আপওয়ার্ড মোশন হয়, অর্থাৎ যদি বস্তুটা উপরের দিকে যায়, তাহলে স্যার কী হয়? আমরা জানি গ্র্যাভিটি জি কোন দিক বরাবর কাজ করে বাবা? স্যার উপর দিক বরাবর। হ্যাঁ, তাহলে তো আমরা সব স্পেসে ভেসে যেতাম, এখানে মাটিতে কেন থাকতাম? গ্র্যাভিটি সবসময় নিচের দিকে কাজ করে। এবার কোনো বস্তুকে আমি যদি নিচে ফেলি, তাহলে আমরা সেক্ষেত্রে বস্তুটার ত্বরণ পৃথিবীর ত্বরণের সমান, অর্থাৎ প্লাস জি এর সাথে সমান। ঠিক আছে স্যার, এটা তো বুঝলাম, কারণ ত্বরণ বাড়তে 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 এখানে একবার ভূমিতে যে আসার আগে পুরো ম্যাক্সিমাম হয়ে যাবে ত্বরণটা, বা ত্বরণ তো একই থাকে। পৃথিবীর ত্বরণ জি এর ভ্যালু কত রে? জি এর ভ্যালু স্যার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ধরলো না, মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্যার আমি যখন বস্তুটাকে উপরে ছুঁড়ছি তখন স্যার আমার জি হচ্ছে, বাট সেক্ষেত্রে কিন্তু ত্বরণ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু মন্দন হচ্ছে, মাইনাস জি। কেন? কারণ এখানে গিয়ে ভেলোসিটিটা শূন্য হয়ে যাচ্ছে হায়েস্ট পয়েন্টে গেল। এখানে দেখো যখন আমি ছুঁচ্ছি, এইখানে যেখানে হায়েস্ট পয়েন্ট ছিল সেখানে কিন্তু ভেলোসিটিটা শূন্য। জি আমাদের সবসময় নিচের দিকে কাজ করে, মাথায় রাখবে। তাহলে কোনো বস্তু যদি উপর থেকে নিচে পড়ে তার ক্ষেত্রে ত্বরণটা প্লাস হয়, যদি নিচে থেকে উপর অর্থাৎ গ্র্যাভিটির উল্টো দিকে আমরা কাজ করছি, তখন আমাকে কি হবে, আমার ত্বরণটা নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ মন্দন হয়ে যায় আমাদের। অবশ্যই মন্দন হয়, কারণ ভেলোসিটি এখানে সব থেকে বেশি, এখানে যেতে যেতে ভেলোসিটি জিরো হয়ে গেল। আবার যখন নিচে পড়বে সেটা, তখন এখানে গ্র্যাভিটি পজিটিভ হয়ে যাবে। তাহলে উপরের ক্ষেত্রে যখন আপওয়ার্ড মোশন, তখন আমার গ্র্যাভিটি কত হয়, মাইনাস জি। যখন ডাউনওয়ার্ড মোশন মানে নিচের দিকে যখন নামছে, তখন গ্র্যাভিটি কত হয়, প্লাস জি। ক্লিয়ার? যদি না ক্লিয়ার থাকে কমেন্ট সেকশন খোলা আছে, ওখানে জানা, আমি রিপ্লাই করে দেবো বা বুঝিয়ে দেবো জিনিসটা। তাহলে যদি নিচের দিকে নামে, আমাদের রেক্টালিনিয়ার মোশনের যে ফর্মুলাসগুলো সেগুলো কী হয়ে যাবে, এর জায়গায় আমরা পজিটিভ জি বসিয়ে দেবো, আর কিছুই না। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস জি টি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এইচ। আচ্ছা এস কেন ধরলাম না? সরণ তো এটাই, এই এইচ হাইটটা, তাই আমরা এখানে হাইট নিয়ে কাজ করবো বাবা, ওই এস নিয়ে কাজ করবো না। বা এইচ ইকুয়াল টু, এসটার জায়গায় এইচ লিখে দাও, সব থেকে সুবিধা। এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইচ কি বললাম মনে মানে মাথায় ঢুকছে তো, যে এইচ হচ্ছে এই হাইটটা, এইচ যে হাইটে উপর দিকে উঠছে বা যে হাইটে নিচেতে নামছে, সেই হাইটটা হচ্ছে আমাদের এইচ। ঠিক আছে স্যার, ক্লিয়ার? এবার যখন আপওয়ার্ড উপর দিকে যাচ্ছে, তখন জি নেগেটিভ, সবার ক্ষেত্রে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, ব্যাস 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 ব্যাস, এটুকুই রয়েছে। এবার কিছু কোয়েশ্চেন্স দেখে নিই। এটাও ডাব্লিউবিজের কোশ্চেন, আমার মাথায় নেই কোন সালের কোশ্চেন, বাট এখন আর এত সোজা কোশ্চেন হয় না, যেটা আগে হতো, এটা অনেক পুরনো কোশ্চেন। দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, কোয়েশ্চেনগুলো ভিডিওটাকে পজ করে নিজে করার চেষ্টা করবি, তারপর এখানে আসবি দেখতে। সব থেকে বেটার এটাই হবে যে এস ইকুয়াল টু আমাদের ডিস্ট্যান্স কত বলে দিয়েছে, আমাদের ডিস্ট্যান্স বলে দিয়েছে আমাদের
এস ইকুয়াল টু 3 মাইনাস 4t প্লাস 5t, এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে স্যার, এটা ডিসপ্লেসমেন্ট বলা উচিত ছিল, ডিস্টেন্স বলে ফেলেছে, কারণ আমাদের দেখো ভেলোসিটি চাইছে, স্পিড চাইনি। যাই হোক, এস ইকুয়াল টু 3 মাইনাস 4t প্লাস 5t স্কোয়ার হলো। এবার আমাদেরকে ইনিশিয়াল ভেলোসিটি জানতে চেয়েছে। নর্মাল ভেলোসিটি কি জানি আমরা, ভেলোসিটি ভি ইকুয়াল টু স্যার সরণ বাই সময় বা ডিএস বাই ডিটি যদি ক্ষুদ্র হয় তখন হলো। তাহলে ভি ইকুয়াল টু কত দাঁড়ালো আমাদের, ডিএস ডিটি ইকুয়াল টু হচ্ছে -4 প্লাস 10t, ডেরিভেটিভ মনে আছে, কনস্ট্যান্টে 0 হয়, এটা মাইনাস হয়, যদি না মনে থাকে তাহলে একবারে প্রথম লেকচার ভার্টিক্যাল মোশন ম্যাথামেটিক্যাল ফিজিক্স বা ম্যাথামেটিক্যাল টুলস, যেটা একবারে প্রথম লেকচার সেটা দেখে এসো, সেখানে কিন্তু ডেরিভেটিভ নিয়ে আলোচনা করা হয়েছে, যারা ক্লাস 11-এ দেখছো তাদের জন্য এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবার ভেলোসিটিটা আমি এটা পেয়ে গেছি, বাট আমাকে কি জানতে চেয়েছে, ভেলোসিটি অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য অবজেক্ট। ইনিশিয়াল মানে একবারে প্রাথমিক, প্রাথমিক কখন হবে, যখন t ইকুয়াল টু 0। তাহলে স্যার টি এর জায়গায় আমি যদি 0 বসে দিই তাহলে আমি ইনিশিয়ালটা পেয়ে যাবো, ইয়েস ইনিশিয়ালটা পেয়ে গেলাম, -4 ইউনিট। যদি একক থাকে মিটার পার সেকেন্ড তাহলে বসিয়ে দিতাম মিটার পার সেকেন্ড, বাট নেই, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা দেখো আমাকে কি বলেছে, কোয়েশ্চেনটা ভালো করে দেখবে, কিন্তু ইংলিশে লেখা রয়েছে, বাট আমি কিন্তু বাংলাতে তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি কোয়েশ্চেনটা কি বলেছে আমাকে, এ বডি স্টার্ট ফ্রম রেস্ট, যদি রেস্ট থেকে স্টার্ট করে তাহলে প্রাথমিক ভেলোসিটি তার 0, রেস্ট মানে একবারে স্থির অবস্থা থেকে শুরু করছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, মানে প্রাথমিক বেগ 0, অ্যান্ড ইজ ইউনিফর্মলি অ্যাক্সেলারেট। আচ্ছা, তোমাদের সিলেবাসে কিন্তু ইউনিফর্ম অ্যাক্সেলারেশন নিয়েই কাজ আছে, মানে ত্বরণ কিন্তু মানে কনস্ট্যান্ট, তোমাদের এটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, মানে তোমাদের ক্লাস 11-12 চ্যাপ্টারেই রয়েছে। অ্যাক্সেলারেশনও সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, সেই শব্দটাকে আমরা বলি জার্ক। যখন আমাদের অ্যাক্সেলারেশনটা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে তাকে আমরা বলি জার্ক। এবার সেটা নেই তোদের, অসুবিধা নেই। এবারে বলেছে যে ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড ফর 30 সেকেন্ড, সে 30 সেকেন্ড ধরে তাকে অ্যাক্সেলারেশন দেওয়া হয়েছে। দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন দ্য ফার্স্ট 10 সেকেন্ড ইজ x1, প্রথম মানে x1 যে প্রথম যে 10 সেকেন্ডে সে কত গেছে, x1 গেছে। তারপরে বলেছে নেক্সট 10 সেকেন্ডে x2 গেছে, নেক্সট 10 সেকেন্ডে x2 গেছে। স্যার x1-এর থেকে x2টা কেন বড় হবে, কারণ সে ত্বরণ নিয়ে যাচ্ছে, তার বেগটা ধীরে ধীরে বাড়ছে, প্রথমে যতটা বেগ না ছিল তার থেকে তো বেগ বেড়ে যাচ্ছে, বেগ বাড়লে তো ডিস্টেন্সটা কম টাইমে বেশি কভার করে নেবে। যদি তোমার 5 মিটার পার সেকেন্ড বাইকে 5-এ রেখেছো তুমি, 5-এ তো হয় না, যাই হোক 10-এ রেখেছো তুমি, 10 সেকেন্ডে তুমি যতটা যাবে তুমি 50-এ রেখেছো, 10 সেকেন্ডে তো বেশি চলে যাবে না। তো যখন তুমি ধীরে ধীরে অ্যাক্সেলারেটর বাড়াচ্ছ তত বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে, তৃতীয়ের ক্ষেত্রে আরও বেশি। আবার পরের 10 সেকেন্ড x3। এবার আমাকে বলেছে এই তিনটের অনুপাত কত, খুবই সোজা অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। প্রথম x1টা কত, আচ্ছা এস ইকুয়াল টু ইউটি, মানে প্রথম দূরত্ব যাচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমাদের সূত্র আমরা জানি, ঠিক আছে স্যার, এটা নিয়ে কোনো আমাদের অসুবিধা নেই, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার আমাদের x1 ইকুয়াল টু কত হবে, প্রথম যে দূরত্বটা x1 ইকুয়াল টু হাফ ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, x1 ইকুয়াল ইউ এর জায়গায় কত বসবো আমরা, 0, কারণ ইনিশিয়াল ভেলোসিটি আমাদের 0, প্লাস হাফ এ টি স্কোয়ার, টি কত 10 সেকেন্ডে, দিয়ে আমি বার করলাম 50 ইন্টু এ। স্যার ত্বরণের মানটা বসিয়ে দিন না, ত্বরণের মান নেই, থাক ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, এই তো কনস্ট্যান্ট বসে থাকে এখানে। দ্বিতীয় ক্ষেত্রে x2 ডিস্টেন্স গেছে, এবার আমি এই ডিস্টেন্সটা তো বের করতে পারবো না, অ্যাজ ইট ইজ এসএন দিয়ে করলেও মানে n-তম সেকেন্ডে কতটা দূরত্ব সেটা বোঝে। এটা বলিনি না, এটা বলেছি কি, এই ফর্মুলাগুলো কী কাজে লাগছে, যে ভি হচ্ছে অন্তিম বেগ, ইউটা প্রাথমিক বেগ, জি হচ্ছে তোমার ত্বরণ, এখানে এ দিয়ে বুঝিয়ে দিই, এস মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স কতটা গেছে, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, এই ফর্মুলাগুলো। এস এন মানে হচ্ছে n-তম সেকেন্ডে, তোমাকে যদি বলে 10th সেকেন্ডে কতটা গেছে তাহলে এস এন বলবো, 10 মানে 9th সেকেন্ড মাইনাস 10th সেকেন্ড, মানে 10th সেকেন্ডে যতটা গেছে মাইনাস 9 সেকেন্ড, এটাকে আমরা বলবো S10, অর্থাৎ এটা কত যাবে, প্রাথমিক বেগ প্লাস হাফ এ 2 ইন্টু 10 সেকেন্ড মাইনাস 1, এরকম করে আমরা বার করি জিনিসটা, ঠিক আছে। এটা আমার একটু ডিসকাস করে দেওয়া হয়নি, আমি অ্যাজিউম করে নিয়েছিলাম যে তোমরা জানো, বাট ঠিক আছে আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো কোনোভাবে। এবার সে x1 থেকে x2 দূরত্ব, মানে টোটাল যে দূরত্ব, অর্থাৎ x1 প্লাস x2 দূরত্ব যাচ্ছে, ইকুয়াল টু ইউ তো 0 প্লাস হাফ এটি স্কোয়ার, কত সেকেন্ডে সে, স্যার এখানেও 10 সেকেন্ড লাগিয়েছে, এখানেও 10 সেকেন্ড লাগিয়েছে, তাহলে টোটাল 20 সেকেন্ডে, অসুবিধা নেই। এবার x1 প্লাস x2 ইকুয়াল টু কত বেরোলো, এটা 200A বেরিয়েছে, তাহলে সেখান থেকে x2 এর ভ্যালুটা আমি বের করে নিতে পারবো, x2টা কত 200A মাইনাস x1টা কত, x1টা তো স্যার 50, দেখুন এখানে বেরিয়েছে, x1টা 50 করে দিলাম, তাহলে 150A, তাহলে x2টা কত বেরিয়ে গেল আমাদের, 150A বেরিয়ে গেল, হলো। এবার তৃতীয় ক্ষেত্রে x1 প্লাস x2 প্লাস x3, টোটালটা কত, টোটালটা হচ্ছে হাফ এ ইন্টু টি স্কোয়ার, টি কত, এখানেও 10 সেকেন্ড লাগেছে, এখানেও 10 সেকেন্ড, এখানেও 10 সেকেন্ড লাগেছে, টোটাল 30 সেকেন্ড করলো 450, যে সেখান থেকে আমি x2 আর x1টাকে বিয়োগ করে দিলে টোটাল 250, x3 ভ্যালুটা পেয়ে গেলাম, তাহলে x1 x2 x3 50, এগুলো সব তো কেটে গেল, এগুলো চারিদিকে ছিল 1:3:5, ক্লিয়ার। তো এই কোয়েশ্চেন্সগুলো সোজা রয়েছে, বাট
সোজা থাকার অর্থ যে পরীক্ষায় আসবে না এরকম না। 2025 সালে যে কোশ্চেনটা এসছে সেটা দেখে নাও যে 2025-এর কোশ্চেনটা কী এসছে। আচ্ছা, কাহা গয়া, হ্যাঁ, রুমা একদিন মেট্রো স্টেশনে পৌঁছে দেখলো রুমা, এটা রুমা না, এটা রাজেশ হয়ে গেছে, একে রুমা বানাতে হবে। ঠিক আছে, চলো। রুমা মেট্রো স্টেশনে এসছে। রুমা মেট্রো স্টেশনে এসে সে কি দেখেছে? সে দেখেছে যে এসকেলেটারটা কাজ করছে না। প্রথমে এসকেলেটারটা কাজ করেনি। স্থির থাকা এসকেলেটারে সে ভি1 গতিবেগে টি1 সময়ে উপরে উঠেছে। অর্থাৎ প্রথম কেসের ক্ষেত্রে, একবার ফার্স্ট কেসে সে ভি1 বেগে ডিস্ট্যান্সটা আমি এসকেলেটারে যদি এল ধরি, তাহলে টোটাল বেগ ইকুয়াল টু কত থাকবে? বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। সে প্রথম ভি1 বেগটা কত? L1/T, সরি L/T। এল দূরত্ব, এসকেলেটারের দূরত্ব সমান প্রথমে টি1-এ। সে স্থির থাকা এসকেলেটারে ভি1 বেগে টি1 সময়ে উপরে উঠেছে। অন্য একদিন ভি2 গতিবেগে চলন্ত সিঁড়ি স্থির হয়ে দাঁড়িয়ে সে একই দূরত্ব টি2 সময়ে অতিক্রম করলো। অর্থাৎ সে এবার হাঁটেনি, সে চুপ করে এসকেলেটারে ওটা দাঁড়িয়ে রয়েছে। দিয়ে দেখলো যে এসকেলেটারটা ভি2 বেগে তাকে নিয়ে যাচ্ছে সেম এল দূরত্ব, এবং তার টোটাল টাইম কত লেগেছে? সে টোটাল টাইম দেখলো L2 লেগেছে আমার। ঠিক আছে, L2 সময় লেগেছে, কোনো অসুবিধা নেই। এবার তৃতীয় কেসে কি বলেছে? যে রুমা চলন্ত সিঁড়িতে ভি1 গতিবেগে একই দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? অর্থাৎ তৃতীয় দিন সে কী করেছে? এসকেলেটার চলছে, বলছে না আমি নিজেও হাঁটবো। সে এসকেলেটারের বেগটাও রয়েছে, তার নিজের বেগটাও ভি1 রয়েছে। তাহলে সেক্ষেত্রে মোট সময় তার কত লাগবে? দূরত্ব বাই সেও হাঁটছে প্লাস এসকেলেটারটাও তাকে নিয়ে যাচ্ছে উপর দিকে ভি2 বেগে। তাহলে টোটাল আমি জানি L/V1-এর মানটা বসাও প্লাস V2-র মানটা বসাও, এলগুলো কেটে যাবে, T1 T2 উপরে তুলে যাবে, T1 + T2। দেখ, এতটা সোজা কোশ্চেন WBJEE মানে এই বছরই এসছে। তো বুঝতে পারছিস যে কতটা ইম্পর্টেন্ট জিনিসগুলো। এবারে এখানে দেখো একটা কোশ্চেন আছে, খুবই ভালো কোশ্চেন একটা রয়েছে। একটি যুদ্ধ বিমান 360 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে 500 মিটার উচ্চতায়, অর্থাৎ এই যে উচ্চতাটা, সে 500 মিটার উচ্চতায় উঠছে। যদিও 500 মিটার উচ্চতাতে কোনো এরোপ্লেনই ওড়ে না, বাট তাও 500 মিটার উচ্চতাতে সে উড়েছে কোনো একটা কারণে, বিশেষ কোনো কারণে তাকে উড়তে হয়েছে। এবার 500 মিটার উচ্চতাতে অনুভূমিক পথে চলছে। অনুভূমিক পথে মানে সে এরকম পথে একটা চলছে। সামনের দিকে ভূমিতে অবস্থিত একটি লক্ষ্যের উদ্দেশ্যে এইখানে বোমা মারতে হবে তাকে। এখানে রয়েছে পাকিস্তানের টেরোরিস্ট এয়ারবেস, এখানে তাকে বোমা মারতে হবে। এবার বোমা মারতে গিয়ে কী করেছে? যে উদ্দেশ্যের লক্ষ্যে বোমা ফেললো, বোমাটি কত দূর আগে ফেলতে হবে। তো একটা জিনিস লক্ষ্য কর, যদি প্লেনটা এখানে চলে আসে, সে যদি বোমাটা ছুঁড়ে এরকম যাচ্ছে, সে বোমাটা ছুঁড়লে সে তো সামনে এখানে এসে পড়বে, তাহলে বোমাটা কিছুক্ষণ আগেই তাকে ফেলতে হবে। যদি এখানে থাকে, সে যে বেগে যাচ্ছে সেই বেগে তাকে কিছুটা আগে তাকে ফেলতে হবে। সেটাই জিজ্ঞেস করেছে আমাকে যে বোমাটি কত দূর আগে ফেলতে হবে, মানে কত দূর আগে আমাকে বোমাটাকে ডিপ্লয় করবো, তাহলে কিছুটা গিয়ে পড়বে। এটা যদিও প্রজেক্টাইল মোশনের অঙ্ক, বাট ঠিক আছে, তোমাদের এখানে দিয়ে দিয়েছে জিনিসটা, অসুবিধা নেই। প্রজেক্টাইল মোশনে আমরা একটা জিনিস পড়ি যে বেগ নিয়ে, মানে ভার্টিক্যাল বেগ এবং তোমার কি বলবো, অনুভূমিক বেগ। এবার তোদের একটা জিনিস দেখ, একটা অ্যানিমেশন তোদের দেখায় এখানে। আচ্ছা, এই অ্যানিমেশনে দেখ, ভালো করে কিন্তু জিনিসটাকে বুঝতে পারবি। এখানে আমাদের কাছে এই যে প্লেনটা রয়েছে, সেই প্লেনটা এখানে একটা টার্গেট রয়েছে, সেই টার্গেটটাকে ব্লাস্ট করতে হবে। সে যদি মনে করে যে আমি এখানে এসে এই মাথার কাছে এসে ছাড়বো বমটা, তাহলে কিন্তু হবে না, তাকে কিছুটা আগেই ছাড়তে হবে। তাহলে সে যদি এই ডিস্টেন্সে ছাড়ে, তার ভেলোসিটি কত পরে ক্যালকুলেট করে নেবে, এখানে করে রয়েছে, তাহলে সে এক্স্যাক্টলি জায়গাটাতে লাগবে। আমি কি বলতে চাইলাম, জিনিসটা যদি পাথওয়েটা এরকম হয়, ভালো করে লক্ষ্য কর, তাহলে আমাকে কিছুক্ষণ আগেই কিন্তু বমটাকে ডিপ্লয় করতে হবে, অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু তাকে ছাড়তে হবে, নাহলে কিন্তু আমাদের জিনিসটা কী হবে না, জিনিসটা কমপ্লিট হবে না। তাকে কিছুক্ষণ আগেই আমাদের ডিপ্লয় করে দিতে হবে। সে যখন যাচ্ছে কিছুটা এগিয়ে, কিছুটা আগে ছেড়ে দিল, তারপর গিয়ে বমটা পড়লো। এবার এই ধরনের মোশনের ক্ষেত্রে আমাদের কিন্তু বেসিক্যালি প্রজেক্টাইল মোশনের কনসেপ্ট কাজে লাগে। এখানে আমাদের রেক্টালিনিয়ার মোশন একটা সরল পথে লাগে না, বাট তাও আমি জিনিসটা কিছুটা বলে দিচ্ছি তোদের। দেখ, এখানে সেম এক্সাম্পলের ক্ষেত্রে আমি যদি দেখি যে তোর এক্স অ্যাক্সিস বরাবর একটা, যে কোনো প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমরা এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি ধরে নিই। এই পথটাকে আমরা ধরি না, এই কার্ভি পথটাকে ধরে কাজ করি না। এই পথটা দুটো উপাংশ আমরা নিই, একটা এক্স অ্যাক্সিস বরাবর একটা উপাংশ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর একটা উপাংশ। এবার আমি যদি দেখি যে প্লেনটা সোজা বেরিয়ে যাচ্ছে, তাহলে তার এক্স অ্যাক্সিস বরাবর একটা ভেলোসিটি থাকবে, সেটা ইউএক্স ইকুয়াল টু কত, সেটা আমাদের বলেছে 360 কিলোমিটার/আওয়ার। এবার 360 কিলোমিটার/আওয়ারটাকে আমরা যদি মিটার/সেকেন্ডে, আমাকে তো ইউনিট সেম করতে হবে, তাহলে আমাকে 5/18 দিয়ে ভাগ করতে হয়। এটা কেন? এটা সেম আর কি, যে কত 1000 মিটারে 1 কিলোমিটার, একে কত 100 কত, আর এখানে 360 কত, এইরকম ধরে করতে হয়। সেটা 5/18 দিয়ে গুণ করলে মিটার/সেকেন্ড আমার চলে আসে। দিয়ে 360 ইন্টু 5/18 মিটার/সেকেন্ড করে 100 মিটার/সেকেন্ড করলাম আমি। এবার এই ভেলোসিটিটা কি? এই ভেলোসিটিটা আমার সামনের দিকে এগোচ্ছে।
এবার আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো প্লেনের ভেলোসিটি নেই। প্লেনের ভেলোসিটি মানেই কিন্তু বোমাটার ভেলোসিটি, কারণ বোমাটা প্লেনের সাথেই আছে। এই যে প্লেনটা আমার উড়ে যাচ্ছে সামনের দিকে, এই প্লেনের মধ্যেই কিন্তু বোমাটা রয়েছে। তাহলে এটার যদি ইউ ভেলোসিটি হয়, প্লেনটার যদি ইউ ভেলোসিটি হয়, বোমাটারও কিন্তু ইউ ভেলোসিটি হবে। তাহলে ইউএক্স কত হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ভেলোসিটি রয়েছে না, সে সোজা যাচ্ছে প্লেনটা। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি 0। এবার ইনিশিয়াল ভেলোসিটি 0 বোমাটা। যখন বোমাটাকে এখানে ডিপ্লয় করা হলো, তখন আমি দেখতে পাচ্ছি যে তার হাইট, এইচ যে হাইটটা রয়েছে, সেই হাইটের এইচ ইকুয়াল টু কত হবে, ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার। এবার এখানে ইউটা কোনটা, ওয়াই অ্যাক্সিস বরাবর হবে, কারণ বোমাটা যেরকম সামনের দিকে যাচ্ছে নিচের দিকেও নামছে। তাহলে নিচের দিকে তার ভেলোসিটি কত, তার নিচের দিকে তার ভেলোসিটি হবে 0। ইউআই, এটা প্রথমে বলেছিলাম নিচের দিকে ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে ইউআইটা কত হবে, ইউআইটা 0 ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার, প্লাস কেন নিচের দিকে নামছে। সেখান থেকে আমি টিটা পেয়ে গেলাম যে কত সেকেন্ড পর নিচে আসবে, সেটা 10 সেকেন্ড পর। এবার এক্স অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটি ইউএক্স ইন্টু টি, টিটা তো আমি জানি যে টিটা কত, টিটার 10 সেকেন্ড। এক্স ইকুয়াল টু কত, ইউএক্স ইন্টু টি, ইউএক্স কত 100 ইন্টু 10, টোটাল 100 মিটার। তাহলে এখান থেকে তাকে 100 মিটার আগে, এই 100 মিটার আগে তাকে, 1000 মিটার আগে বা 1 কিলোমিটার আগে তাকে বমটাকে ছাড়তে হবে, তবে গিয়ে এইরকম ঠিক পার্টিকুলার জায়গাটাতে পড়বে। ঠিক আছে, এটা আই থিঙ্ক পরের চ্যাপ্টারটাতে ডিসকাস করে দিলে ভালো হতো, আমারই ভুল হলো যে এই চ্যাপ্টারে নিয়ে আসা এটাকে, বাট ঠিক আছে। আচ্ছা, এবার জিনিসটাকে দেখি কী হচ্ছে, খুব স্লো হচ্ছে কোনো কারণে। আচ্ছা, এই কোশ্চেনটা খুবই সোজা কোশ্চেন। কী বলেছে, 2016-তে এসেছিলো আই থিঙ্ক, 17 তো আসেনি এখান থেকে, 2016-তে এসেছিলো কোশ্চেনটা। 2016-তে কী বলেছে যে আমাদের নির্দিষ্ট উচ্চতায় ঊর্ধ্বগামী একটি বস্তুর বেগ ইউ ভেক্টর অবাধে পতনের সময় ঠিক একই উচ্চতায়, অর্থাৎ এখান থেকে ধরো উঠছে উপরের দিকে, এরকম একটা পজিশনে তার বেগ হচ্ছে ইউ, তাহলে সেই একই উচ্চতায় বস্তুটির বেগ নিচের দিকে, তো মাইনাস ইউ হবে। তো সোজা জিনিস, তাহলে মাইনাস ইউ, অপশন বিটা কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখি কী বলেছে। এই কোশ্চেনটা আমাকে বলেছে এ পয়েন্ট মুভস ইন এ স্ট্রেট লাইন আন্ডার দ্য রিটার্ডেশন মানে মন্দনের সময়, ইফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইউ, ইনিশিয়াল ভেলোসিটির কথা ইউ রয়েছে, দেন টি সেকেন্ড, আফটার টি সেকেন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পয়েন্ট, মানে ভেলোসিটি কী হবে, এটা হবে। আচ্ছা দেখো, আমাকে বলেছে রিটার্ডেশন মানে মন্দন, কত বলেছে, ডিভিডিটি ইকুয়াল টু মাইনাস এ ইন্টু ভি স্কোয়ার, বা আমি করতে পারি কি, যে এটা মন্দন এ ইকুয়াল টু, এটা এ তো ধরা যাবে না, এফ ধরে নিচ্ছি, রিটার্ডেশন এফ ইকুয়াল টু কত হবে, মাইনাস এ ভি স্কোয়ার। এবার আমরা জানি মন্দন ইকুয়াল টু বেগ বাই সময় ডিভিডিটি, ডিভি বাই নিচে ভি স্কোয়ার চলে এলো, ওইদিকে মাইনাস এডিটি। ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি, 0 থেকে টি টাইমের মধ্যে সেটা হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এটা তোমার ইন্টিগ্রেশন করলে -1/v, ইনিশিয়াল হচ্ছে ইউ, ফাইনাল ভি। ইন্টিগ্রেশন যদি মনে না থাকে তাহলে আমার আবার ওই ভিডিওটা দেখতে পারো, ওখানে ডিসকাস করে দেওয়া রয়েছে। ইকুয়াল টু মাইনাস এ ইন্টু টি হলো, সেখান থেকে আমি 1/v ইকুয়াল টু কত পেয়ে গেলাম, এটা ভি এর ভ্যালুটা আমি দেখো পেয়ে গেছি। তাহলে অপশন এটা কারেক্ট, অপশন এটা আমার কারেক্ট হচ্ছে ইউ বাই 1 প্লাস ইউ প্লাস এটি। এবার অপশন বি, এবার আমাকে এক্সট্রা ডিস্টেন্স বার করতে বলেছে, আবার আমি ভিটাকে ডিএক্স ডিটি করতেই পারি। তো এখানটা ধরে তোমরা এটা হোমওয়ার্ক করে নেবে, হোমওয়ার্ক করে আমাকে জানাবে কত অ্যান্সার আসছে। ঠিক আছে, চলো আজকের ক্লাসে এতটাই থাক, পরের ক্লাস আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, ডিপিপিগুলো করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। জয় তোমাদের হবেই, অবশ্যই হবে।